প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের সুখ স্মৃতি নিয়ে ঈদ কাঠের নগরীতে ফিরছে মানুষ। লঞ্চ, ট্রেন, বাসে ভিড়, কাল খুলছে অফিস আদালত, চিরচেনা কোলাহল ফেরার অপেক্ষা। জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসী মুক্ত করার ঘোষণা, স্থানীয় অধিবাসীদের পুনর্বাসনের পরিকল্পনা করছে সরকার। অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। শিশুর আমিথা ধর্ষণ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি কাল। আসামির সর্বোচ্চ শাস্তির আবেদন করবে রাষ্ট্রপক্ষ, জানালেন আইনমন্ত্রী। ছুটি শেষ না হতেই বাড়ছে হাম সংক্রমণ, রোগীদের ঠাসা রাজধানীর বিএনসিসি হাসপাতাল। নতুন করে ভর্তি নেওয়ার অভিযোগ শিশুর অভিভাবকদের। সময় সংবাদের সঙ্গে আছে আমি তাজমিলা খান। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের সুখ স্মৃতি নিয়ে ইটকাঠের নগরীতে ফিরছে মানুষ। সকালে লঞ্চ, ট্রেন, বাসে দেখা যায় যাত্রীদের ভিড়। ফিরতি পথে ভোগান্তি বা দীর্ঘ যানজট না থাকায় স্বস্তি জানান যাত্রীরা। প্রিয়জনের সান্নিধ্য ছেড়ে আবারও কর্মব্যস্ত নগরী তিলোত্তমা ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ। ঈদের টানা ছুটির শেষ দিনে ভোর থেকেই ঢাকায় আসা ট্রেনগুলোতে দেখা যায় বাড়তি চাপ। প্রিয়জনের সঙ্গে কাটানো ঈদ আনন্দের সুখ স্মৃতি সবার চোখে মুখে, তবুও জীবিকার তাগিদে ইটকাঠের নগরীতে ফেরা। এইখান থেকে ইনকাম করে পরিবারকে চালাতে হবে, যার কারণে আনন্দ উপভোগ শেষ করে আবার ঢাকায় চলে আসছে। এখানে কাজ আছে, বাচ্চাদের পড়াশোনা আছে, আমাদের নিজেদের কাজ আছে। ঈদযাত্রার মতো ফিরতি যাত্রায়ও ভোগান্তি পড়েন উত্তরবঙ্গের যাত্রীরা। এদিন রংপুর, বুড়িমারি, নীলসাগর সহ বেশ কয়েকটি ট্রেন 2 থেকে আড়াই ঘন্টা বিলম্বে ঢাকায় প্রবেশ করে। তবে যাত্রী চাপ কিছুটা কম থাকায় স্বস্তির কথা জানান অনেকেই। ট্রেনের বেহাল অবস্থা, যেখানে সেখানেই থামে, যাত্রীদের এত দুর্ভোগ যা বলা ভাষ্য নেই। কেন জানি 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট হয়ে গেল, বুঝতে পারলাম না। এই হলো সমস্যা, নয় সবই ঠিকই ছিল। কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার জানান অতিরিক্ত যাত্রী চাপে ট্রেনের গতি কিছুটা কমেছে। শিডিউল বিপর্যয় ঠেকাতে তৎপরতার কথাও জানান তিনি। কিছু ট্রেন বিলম্বিত হয়েছিল, আমরা এটা জানি, এটা বিভিন্ন কারণে হয়েছে। শুকনো খড় বিছিয়ে দেওয়া হয় মানুষজন গ্রামে, ওর উপর দিয়ে গেলে হুইল স্লিপ করে, এর জন্য আমাদের লোকোমোটিভ ফেল করে, সেটাও কারণ ছিল, এবং কিছু লোকোমোটিভের সমস্যাও ছিল। ঈদ ছুটির শেষ দিনে সদরঘাট লঞ্চ টার্মিনালও ছিল যাত্রীর চাপ। ভোরের আলো ফোটার আগেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের পদচারণায় মুখর হয় টার্মিনাল। ছিল না বাড়তি ভাড়া আদায়ের তেমন কোনো অভিযোগ। ভাড়া 500 টাকা নিছে, অন্য সময় তো বেশি নিছে। 450 ছিল, এখন 500 টাকা নেয়। মোটামুটি ভালো, খারাপ না। একটু ভিড় হবে, আর সামনে 2-1 দিন পরে ভিড় হবে। গাড়িতে যাওয়া, বাচ্চা কাচ্চা নিয়ে যাইতে একটু সমস্যা হয়, এই জন্য আর কি লঞ্চে যাওয়ার সুবিধা আছে। এই জন্য আমরা কেবিনে আসার সাথে সাথে কেবিন বয় যদি আসে, আমাদের লাকিজগুলো একটু হেল্প করে, তারপরে আমাদের কেবিনে কি সমস্যা আছে না আছে এগুলো একটু দেখে, তাহলে মনে হয় যাত্রী সেবার মানটা একটু ভালো হয়। ঈদের 7 দিনের ছুটি শেষে সোমবার থেকে অফিস আদালত খোলায় বিকেল থেকে যাত্রী চাপ আরও বাড়তে পারে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহি। সরাসরি যাচ্ছি তার কাছে। নাজমুস, এই মুহূর্তে স্টেশন অনেকটাই ফাঁকা। যে ট্রেনগুলো এরপর থেকে ছেড়ে যাবে সেগুলো এখনও এসে প্ল্যাটফর্মে ভিড়েনি, এবং সেই ট্রেন থেকে যাত্রীরা নামার পরে স্টেশনে যে পরিবেশটি আসলে তৈরি হয় সেরকম পরিবেশ এই মুহূর্তে নেই। তবে ঢাকা ছাড়ছেন আজকে এমন লোকও কিন্তু আমরা দেখছি, তবে তুলনামূলকভাবে সেটির চাপ কিন্তু কম। সকাল থেকে যে কয়েকটি ট্রেন ছেড়ে এসেছে দেশের বিভিন্ন গন্তব্য থেকে, বিশেষ করে উত্তরবঙ্গের ট্রেনগুলোতে আমরা দেখেছি বাড়তি ভিড় ছিল এবং অতিরিক্ত চাপ ছিল যাত্রীর, এবং উত্তরবঙ্গের প্রতিটি ট্রেনই কিন্তু 2 থেকে আড়াই ঘন্টা বা 1.5 ঘন্টা বিলম্বে কমলাপুরে এসে পৌঁছেছে। সেক্ষেত্রে উত্তরবঙ্গের যাত্রীদের এই যাত্রার মতো ফিরতি পথে অনেকটা ভোগান্তি পোহাতে হয়েছে। বিশেষ করে রংপুর এক্সপ্রেস, নীলসাগর কিংবা একতা বা অন্যান্য যে ট্রেনগুলো রয়েছে তার সবকটি একই রকম চিত্র আমরা দেখেছি। এর কারণ হিসেবে কমলাপুর রেল কর্তৃপক্ষ থেকে আসলে যেটি বলা হচ্ছে সেটি কমলাপুর ঈদ উপলক্ষে যাত্রীর চাপ অনেকটা বেড়েছে, যে কারণে কিছুটা গতি কমেছে ট্রেনের। তাছাড়া যাত্রী ওঠানামায় খানিকটা সময় বেশি লাগছে, যে কারণে এই উত্তরবঙ্গের ট্রেনে যাত্রী চাপ কিছুটা বেড়েছে, তেমন অভিমত তাদের। তবে পূর্বাঞ্চলের ট্রেনগুলো এখনও সেই অর্থে ঢাকায় ফেরা মানুষের
চাপ অতিরিক্ত আমরা দেখিনি। যে কয়েকটি ট্রেন সকাল থেকে ফিরে এসেছে তাতে বেশ স্বস্তি নিয়েই পূর্বাঞ্চলের যাত্রীরা ঢাকায় এসেছে। একদিকে যেমন এটির শিডিউল ঠিক ছিল, অন্যদিকে সেই ট্রেনগুলোতে অতটা বাড়তি ভিড় এবং গাদাগাদি পরিস্থিতি ছিল না, যে কারণে আসলে পূর্বাঞ্চলের যাত্রীরা স্বস্তির কথা জানিয়েছেন। আজকে কোনো ঈদ স্পেশাল ট্রেন ঢাকায় ফিরে আসছে না, যেগুলো ছেড়ে গেছে। আজকে মোট প্রচলিত বা প্রতিদিনের মতো যে 46টি আন্তনগর ট্রেন, 43টি আন্তনগর ট্রেন সঙ্গে যুক্ত হবে 23টি লোকাল মেল এবং কমিউটার, মোটেই 66টি ট্রেন আজকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রী বোঝাই করে ঢাকায় ফিরে আসছে। মোট কথা হচ্ছে পূর্বাঞ্চলের ট্রেনগুলো সঠিক সময়ে এসেছে, যাত্রীর চাপ কিছুটা কম ছিল, তাদের যাত্রার স্বস্তি এবং ঈদ যাত্রার মতো উত্তরবঙ্গের যাত্রীদের ফিরতি পথেও ভোগান্তি, বিলম্ব এবং বাড়তি যাত্রী চাপ। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে ঢাকায় ফেরা মানুষের সর্বশেষ খবর। কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত ছিলাম। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন হাজিরা। ফিরতি যাত্রার দ্বিতীয় দিনে প্রথম ফিরতি ফ্লাইট সাউদি এয়ারলাইন্স শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় 9টা 50 মিনিটে। 445 হজ যাত্রী নিয়ে দেশে অবতরণ করে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটটি। দ্বিতীয় ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিকাল 10টা 50 মিনিটে। 14টি ফ্লাইটে 5795 জন হাজি আজ দেশে ফিরবেন। আজ সারাদিনে হজরত শাহজালাল বিমানবন্দরে আসবে 10টি ফ্লাইট। হজের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানান হাজিরা। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে জঙ্গল সলিমপুরে আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প পরিদর্শন করেন তিনি। আলীনগর উচ্চ বিদ্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনী সহ স্থানীয়দের সঙ্গে মত বিনিময় করেন মন্ত্রী। বলেন, জঙ্গল সলিমপুরের স্থায়ী বাসিন্দাদের উচ্ছেদ করা হবে না। অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। এর আগে শনিবার সারাদিন ওই এলাকায় বিশেষায়িত ডগ স্কোয়াড দিয়ে অস্ত্র ও বিস্ফোরক শনাক্তের অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া সারা দেশে মাদক, সন্ত্রাস, জুয়া নির্মূলের অভিযান করা হয়, জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আলীনগর, জঙ্গল সলিমপুর এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। সাঁড়াশি এবং যৌথ অভিযানের মাধ্যমে, পরিকল্পিত অভিযানের মাধ্যমে সারা দেশব্যাপী মাদক, সন্ত্রাস, জুয়া এবং চাঁদাবাজি এই চারটাকে আমরা অ্যাড্রেস করব অত্যন্ত গুরুত্ব সহকারে। এগুলোকে আমরা নির্মূল করার চেষ্টা করব। স্থানীয় অধিবাসী যারা বিভিন্নভাবে এখানে কোনো না কোনো কারণে বসতি স্থাপন করতে বাধ্য হয়েছে, অস্থায়ীভাবে বা রিহেবিলিটেটেড হয়েছে বিভিন্ন কারণে, তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সেটা আমরা একটা পরিকল্পনা করব। তাদের কাউকে এখান থেকে আপাতত উচ্ছেদ করা হবে না। এই মুহূর্তে জঙ্গল সলিমপুরে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। পার্থ, কিছুক্ষণের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে চট্টগ্রামের সাংসদ, স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন সবার সাথেই কিন্তু এই মুহূর্তে মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে আপনারা দেখছি চট্টগ্রামের সিটি মেয়র যিনি আছেন তিনি উপস্থিত হয়েছেন এবং চট্টগ্রামের যারা স্থানীয় সাংসদ রয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা সবাই আমরা দেখছি একে একে কিন্তু চট্টগ্রামের সার্কিট হাউসে এসে উপস্থিত হয়েছেন এবং আপনারা দেখছেন সবাই কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যখন আসবেন। এরপর আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের বিভিন্ন দপ্তরের সদস্য যারা রয়েছেন সবার সাথে কিন্তু এখানে নানা বিষয়ে কিন্তু আসলে কথা অনুষ্ঠিত হবে। তবে আজকে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গল সলিমপুর পরিদর্শনে গেছেন। আসলে সাম্প্রতিক সময়ে জঙ্গল সলিমপুরের গত 24শে মে যৌথ বাহিনীর ক্যাম্পে যে হামলা সহ করা হবে না এমনটি তিনি আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন কোনো অপপ্রচারে যাতে যারা স্থানীয় যারা রয়েছে তারা সেটি বিভ্রান্ত না হয়, তাদেরকে পুনর্বাসনের জায়গা করা ছাড়া সেখান থেকে কোনোভাবেই কিন্তু আসলে উচ্ছেদ করা হবে না। অন্য আরেকটি বিষয় যেটি তিনি বলেছেন, সারা দেশে একসাথে মাদক, জুয়া সহ সন্ত্রাসী তাদেরকে পুনর্বাসনের জায়গা করা ছাড়া সেখান থেকে কোনোভাবেই কিন্তু আসলে উচ্ছেদ করা হবে না। অন্য আরেকটি বিষয় যেটি তিনি বলেছেন, সারা দেশে একসাথে মাদক, জুয়া সহ সন্ত্রাসী কার্যক্রম রুখতে অভিযান পরিচালনা করা হবে এবং শীঘ্রই কিন্তু এই অভিযান শুরু হবে।
এমনটাই কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং জঙ্গল সলিমপুরের বিষয়ে তিনি বলেছেন যেসব সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন থেকে সেখানে আসলে রাজত্ব করছিল, সেখানে আসলে তারা দখল করে রেখেছিল, সেই সব সন্ত্রাসী বাহিনীর অভয়ারণ্য কোনোভাবেই সেখানে থাকবে না। এবং তিনি আরেকটি বিষয় জানিয়েছেন, চট্টগ্রামের যে কারাগার রয়েছে সেই খাস জমি দেখে জঙ্গল সলিমপুরে কিন্তু সেই কারাগার স্থানান্তর করা হবে, এমনটাই কিন্তু তিনি সেখানে জানিয়েছেন। এবং তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে যেসব সন্ত্রাসী বাহিনী এসব কর্মকাণ্ডের সাথে জড়িত, যারা যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা চালিয়েছে, এর আগেও বিভিন্ন সময় র্যাবের উপর হামলার ঘটনাও কিন্তু সেখানে ঘটেছে, তো সেই সব বিষয়ের সাথে যারা জড়িত তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সেই বিষয়টিও কিন্তু জঙ্গল সলিমপুর পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সেটি কিন্তু তিনি জানিয়েছেন। এবং আজকে চট্টগ্রামের যারা সাংসদ রয়েছে, রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, সবার সাথে আলোচনার প্রেক্ষিতে আসলে জঙ্গল সলিমপুর নিয়ে কি করা যায় সেসব বিষয়ে কিন্তু আলোচনা হবে। এবং কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আসবেন এবং সার্বিকভাবে কিন্তু সিদ্ধান্ত হবে যে আসলে কি হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের সার্কিট হাউস থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত ছিলাম। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানিকাল। রাষ্ট্রপক্ষ আসামির সর্বোচ্চ শাস্তির প্রার্থনা করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে এই কথা জানান তিনি। এছাড়া সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল কোনো নাম দেয়নি জানিয়ে আইনমন্ত্রী বলেন সরকার তাদের অপেক্ষায় আছে। মানবাধিকার কমিশন ও গুম কমিশন আইন বিষয়ে সুপারিশ এসেছে, সেগুলো যাচাই বাছাই চলছে বলেও জানান মন্ত্রী। সরকারের হাতে যতটুকু সময়, যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা সরকার প্রয়োগ করেছেন। আমি বলেছিলাম 1 সপ্তাহের মধ্যে চার্জশিট হবে। আলহামদুলিল্লাহ আমরা 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দিতে পেরেছি সঠিকভাবে। বাকিটা আদালতের কাজ, আদালতকে আমরা সহযোগিতা করব। আমরা শুধু আদালতের কাছে প্রার্থনা করতে পারি। আমরা প্রার্থনা করব সর্বোচ্চ সাজা, বাকিটা আদালত যেটা ন্যায় বিচারের স্বার্থে মনে করবেন সেটাই করবেন। বর্তমান বাস্তবতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কোনো ভবিষ্যৎ দেখছেন না প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সংসদের ভেতরের বাইরে বিরোধী দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তরুণ রাজনীতিবিদদের আচরণের সংযত দায়িত্বশীল পরামর্শ প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার। সমসাময়িক রাজনীতি নিয়ে সহকর্মী আফজাল হোসেনের সঙ্গে একান্ত আলাপচারিতায় কথা বলেছেন ক্ষমতাসীন দলের অন্যতম এই নেতা। চার দশকেরও বেশি রাজনীতির ময়দানে হাঁটছেন রুহুল কবির রিজভী। শৈশবে কখনো হতে চেয়েছিলেন ট্রেনের গার্ড, কখনো বিজ্ঞানী, আবার কখনো কবি সাহিত্যিক। বন্ধুদের আগ্রহে হয়েছেন রাজনীতিবিদ। লম্বা এই ক্যারিয়ারে 18 বার জেল খেটেছেন তিনি। অগণিতবার তাকে সহ্য করতে হয়েছে রিমান্ডে নির্যাতন। নানাভাবে নির্যাতন করত। একদিন দুই দিনেই পিঠের মধ্যে বিভিন্ন ধরনের ঘায়ে ভরে যেত আর কি। রিজভীর বেড়ে ওঠা সাফল্য, ব্যর্থতা সহ সমসাময়িক রাজনীতি নিয়ে তার সরকারি বাসভবনে সময় সংবাদের কথা হয় প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার সঙ্গে। রিজভী বলেন তার রাজনৈতিক জীবনে পাওয়া না পাওয়া নিয়ে কোনো কষ্ট নেই। সাফল্যের দিকটাই বেশি, সবটাতেই আমাকে হতে হবে সেটা আমি কখনো ভাবিনি, সেটা আমি কখনো মনেও করি না। আমি যখন যেটা পেয়েছি আমি সেটাতেই সন্তুষ্ট থেকেছি। সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা রাখার কথা বললেও রাখছে না বলেও মনে করেন তিনি। কথাবার্তার অসঙ্গতি এবং উদ্ভট অসত্য অপপ্রচার, এটাতে মনে হয় যে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন তারা। তরুণদের মধ্যে যারা রাজনীতি করছেন তাদের আরও সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। কখনো কখনো সীমানা অতিক্রম করে যায়, তাদেরকে নিজেকে তৈরি করতে হবে, এমন একটা পরিস্থিতির মধ্যে নিয়ে আসতে হবে যেহেতু রাজনীতি করছে আস্থাটা যেন তৈরি হয়। রিজভী মনে করেন বর্তমান বাস্তবতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কোনো ভবিষ্যৎ নেই। একেবারে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা এবং কিভাবে করা হয়েছে তাদেরই লোকজন আজকে রাজসাক্ষী হয়ে অবলীলায় সেই কথাগুলো বলছে। পৃথিবীতে ফ্যাসিস্টরা কিন্তু পুনরুজ্জীবন ঘটেনি, আবার সেই পূর্বের মতো জ্বলে ওঠা দম্ভ নিয়ে প্রত্যাবর্তন করার আমার মনে হয় কোনো সুযোগ নেই। জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। কিশোর, তরুণ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়তে চায় এনসিপি। এবারই কাঙ্ক্ষিত ফলাফলের পরিবর্তে নির্বাচনকে কাজে লাগিয়ে সংগঠন বিস্তৃত করতে চায় দলটি। একক নির্বাচন করলেও বিরোধী জোট হিসেবে রাজপথ এবং সংসদে জামায়াতের সঙ্গে থাকার পক্ষে দলটির নেতারা। হাসান ওয়ালির প্রতিবেদন। নানা নাটকীয়তা শেষে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নামে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচনে 6 জন প্রার্থী বিজয়ী হয় দলটির। নির্বাচন পরবর্তী রাজনীতিতেও সংসদ এবং রাজপথে জামায়াতের সঙ্গে যুথবদ্ধ তরুণদের দল এনসিপি। তবে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে মুখোমুখি দুই দল, বিশেষত সামাজিক মাধ্যমে একে অপরকে বিদ্ধ করছেন সমালোচনায়। ঢাকা দক্ষিণ সিটিতে আসিফ মাহমুদ বনাম সাদিক কায়েম জোরদার করেছে মুখোমুখি অবস্থানকে। এরই মধ্যে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে 100 প্রার্থীর নাম ঘোষণা করেছে এনসিপি। অন্যদিকে মাঠে নেমেছে জামায়াত প্রার্থীরাও। স্থানীয় সরকার নির্বাচনকে দীর্ঘমেয়াদী রাজনীতির অংশ হিসেবে দেখছে এনসিপি। এবারই কাঙ্ক্ষিত ফলাফলের পরিবর্তে একক নির্বাচনের মাধ্যমে মাঠ পর্যায়ে শক্তিশালী অবস্থান তৈরির লক্ষ্য দলটির। তবে একক নির্বাচন করতে চাইলেও বিরোধী জোট হিসেবে রাজপথ এবং সংসদে জামায়াতের সঙ্গে থাকতে চায় এনসিপি। আমরা এখন পর্যন্ত নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করতে চাই, কারণ যেখানে একজন প্রার্থী নির্বাচন করে, প্রার্থী যদি পরাজিতও হয় তারপরে সেখানে একটা সাংগঠনিক ভিত্তি তৈরি হয়। মাঠ পর্যায়ে যখন আপনার নেতাকর্মীরা স্বাভাবিকভাবে মুখোমুখি অবস্থান থাকবে এবং সেটার প্রভাব জাতীয় পর্যায়ে হয়তো কিছুটা পড়তে পারে জোটের ক্ষেত্রে। বাংলাদেশের স্বার্থে একটা শক্তিশালী বিরোধী দলীয় জোট প্রয়োজন। সেই জায়গায় আমরা ওই বিরোধী দলীয় জোটের জায়গায় সংসদে একসাথে যে ফাংশন করার বিষয়টি, সেটার আমাদের চেষ্টাটা থাকবে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলছেন, জোটবদ্ধ হলেও নির্বাচন করতে কারো মুখাপেক্ষী নয় এনসিপি। তবে বিএনপির বিরুদ্ধে ভালো ফলাফল করতে জোট নেতাদের সিদ্ধান্ত নিতে হবে বলেও মনে করেন তিনি। এনসিপি আসলে কারো মুখাপেক্ষী না যে একেবারে জোটেই গিয়ে করতে হবে। তবে এটা কালেকটিভ আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে, যেহেতু বিএনপি সরকার ক্ষমতায় এবং আমরা দেখছি যে তারা যাদেরকে প্রার্থী করবে তাদেরকেই প্রশাসক হিসেবে বসিয়েছে, প্রশাসনিকভাবে এবং সার্বিকভাবে আরও বেশি শক্তিশালী রূপে নির্বাচনটা করতে যাচ্ছে। সেক্ষেত্রে এটা আমাদের জোটের বা সবার আসলে বিবেচনায় নিতে হবে যে আমরা স্থানীয় সরকার নির্বাচনটা কিভাবে করলে একটা বেস্ট রেজাল্ট আসতে পারে। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সারা দেশে কমিটি বিস্তৃত করতে ছুটছেন এনসিপি নেতারা। অনেক জায়গায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মুখোমুখিও দেখা গেছে দলটির নেতাদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। পিরোজপুরের মঠবাড়িয়ায় এক ইউনিয়নে 2 মরদেহ উদ্ধার। এলাকায় আতঙ্ক। খুলনায় 2 শিশু ও নারীর লাশ উদ্ধারের ঘটনায় মামলা। আসামি মায়ের দ্বিতীয় স্বামী। বেড ফাঁকা না থাকায় মহাখালীর ডিএনসিসি হাসপাতালে হামের রোগী ভর্তি না নেওয়ার অভিযোগ করেছেন স্বজনেরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছে তার কাছে। সিয়াম, আগের থেকে যেমনটা আশঙ্কা ছিল যে ঈদের পরে হামের প্রাদুর্ভাব আরও বাড়তে পারে, সেই আশঙ্কার জায়গা থেকে সেই আশঙ্কা থাকলেও এখন আমরা দেখতে পাচ্ছি যে ঈদের পরবর্তীতে এই ডিএনসিসি যে মহাখালীর যে বিশেষায়িত হাসপাতাল, সেই হাসপাতালে এখানে সিট সংকটে এই হাসপাতাল ভুগছে এবং অনেক রোগীকে আমরা সকাল থেকে দেখতে পেরেছি যে তারা অনেকে বলছেন যে 10-15 দিনের জ্বর নিয়ে এসেও এখানে শুধুমাত্র সাধারণ চিকিৎসা পেয়েই তারা এখান থেকে তাদেরকে রিলিজ করে দেওয়া হচ্ছে। তারা যেটা জানাচ্ছেন যে তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, কিন্তু এখানে তারা সেই চিকিৎসাটা না পেয়ে তাদেরকে এখানে রিলিজ করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে জানানো হচ্ছে যে এখানে পর্যাপ্ত পরিমাণে সিট ফাঁকা নেই। এবং যারা সিট পেয়েছেন তাদের মধ্যে অনেকে অভিযোগ করছেন যে রোগীর চিকিৎসার জন্য যে বিভিন্ন টেস্ট করা প্রয়োজন বা বিভিন্ন চিকিৎসার যে প্রয়োজন, সেই প্রয়োজনের জন্য বিশেষায়িত কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের বেশিরভাগই ঈদের ছুটিতে রয়েছেন। ফলে আমি কয়েকজনের সাথে কথা বলে দেখলাম যে তারা 2-3টা টেস্ট করানোর জন্য এখানে ঘোরাফেরা করছেন এবং পাশের যে সংক্রামক ব্যাধি হাসপাতাল সেখানেও গিয়েও তারা একই চিত্র দেখেছেন যে যারা এই টেস্ট করার জন্য যারা বিশেষায়িত তারা সবাই ঈদের ছুটিতে আছেন। তো এখন পর্যন্ত সবাই বলছেন যে এখানে সিট ফাঁকা থাকার কারণে তারা সুচিকিৎসা পাচ্ছেন না। তো হামের প্রাদুর্ভাব নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে সরাসরি যুক্ত ছিলাম। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন।
পিরোজপুরে মঠবাড়িয়ায় একই ইউনিয়নে আলাদা দুই জায়গা থেকে দুইজনের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, রাতে আমরাগাছি ইউনিয়নের আব্দুর রশিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন। ভোরে এলাকার মাদ্রাসার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে একই এলাকায় সাগরের মরদেহ মাঠ থেকে উদ্ধার করা হয়। নিহতদের দুইজনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। নীতি বা পিএসসি অনুযায়ী কোনো ব্লকে সাফল্য পেলে সেখান থেকে জ্বালানি মিলতে পারে সর্বোচ্চ 30 থেকে 35 বছর ধরে। বিশেষজ্ঞরা মনে করেন, আগের তুলনায় আকর্ষণীয় আর বিনিয়োগ বান্ধব হয়েছে এবারের উৎপাদন বন্টন নীতি। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। সুনীল জলরাশির তলে বিপুল সম্পদের হাতছানি। ভারত মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা জয়ের পর কেটে গেছে এক যুগেরও বেশি সময়, তবু শুরু হয়নি বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে জোরালো কার্যক্রম। 2024 সালের মার্চে দরপত্র আহ্বান করলে নথি সংগ্রহ করেছিল 7টি বহুজাতিক কোম্পানি। তবে সে বছরের ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হলেও শেষ পর্যন্ত দরপত্র জমা দেয়নি কোনো প্রতিষ্ঠানই। সে অভিজ্ঞতা থেকে উৎপাদন বন্টন চুক্তি বা পিএসসি সংশোধন করে 2 বছর পর আবারও দরপত্র ডাকল পেট্রোবাংলা। জ্বালানি খাতের নীতি নির্ধারক ও বিশেষজ্ঞরা মনে করেন, এবারের পিএসসি বিদেশি কোম্পানিগুলোর জন্য তুলনামূলকভাবে বেশি আকর্ষণীয়, যেখানে থাকছে গ্যাসের দাম বাড়ানো, পাইপলাইন ট্যারিফ, শর্ত সাপেক্ষে রফতানির সুযোগ সহ বেশ কিছু নতুন সুবিধা। পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতিও রাখবে ইতিবাচক ভূমিকা। পিএসসিটা অনেক অনেক বিদেশি ইনভেস্টর বান্ধব করা হয়েছে, যেটাতে তারা আগ্রহ পাবে। যে কোনো বিদেশি কোম্পানি যদি গ্যাস পায়, সেই প্রেক্ষিতে তাদের মুনাফা ভালো হবে এবং বাংলাদেশও লাভবান হবে। তবে সমুদ্র বক্ষ থেকে তেল গ্যাস পেতে পেরোতে হবে জটিল ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। দরপত্র জমার সময় 6 মাস, এরপর বিড মূল্যায়ন, আলোচনা ও চুক্তি সয়ে সময় লাগতে পারে বছর খানেক। আর অনুসন্ধান প্রক্রিয়া চলবে 6 থেকে 9 বছর, সাথে পাইপলাইন নির্মাণে লাগবে বছর 2। সব মিলিয়ে সাগরের সম্ভাবনা গড়ে তুলতে অপেক্ষায় থাকতে হবে প্রায় 1 দশক। গ্যাস পাওয়ার পরেও এটাকে ডেভেলপ করতে যে সময় লাগবে, সব কিছু যদি ফেভারেবল হয়, 8-10 বছরের আগে গ্যাস অ্যাকচুয়ালি সরবরাহ আশা করা যায় না। এটা একটা দীর্ঘমেয়াদী জিনিস। আমাদের বে অফ বেঙ্গলটা অত শান্ত না, এখানে সব কাজ করার মধ্যে সক্ষমতার একটা ব্যাপার আছে। তা আশা করছি সরকার ওগুলো সব বুঝে দেখে তারপরে অ্যাওয়ার্ডগুলো করবে। পিএসসি অনুযায়ী সাগরে সাফল্য পেলে গ্যাস ক্ষেত্রে 25 বছর আর তেল ক্ষেত্রে 20 বছর ধরে চলবে বাণিজ্যিক উৎপাদন। সম্ভাবনা থাকলে তা বাড়ানো যাবে আরও 10 বছর। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঈদের টানা ছুটিতে বিনোদন কেন্দ্রে ভিড় বেড়েছে মানুষের। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন সুজাউদ্দিন রুবেল এবং রংপুর চিড়িয়াখানায় আছেন রেদওয়ান হিমেল। শুরুতেই যাচ্ছে রুবেলের কাছে। রুবেল, সকাল গড়িয়ে দুপুর, তারপরও মানুষ যারা এসেছেন দূর দূরান্ত থেকে দেশের, তাদের আনন্দের যেন কমতি নেই। বেলা যতই গড়িয়েছে ততই মানুষের আগমন সমুদ্র সৈকতে বেড়েছে। এখনো পর্যন্ত মানুষ আমরা দেখতে পাচ্ছি বালিয়াড়ি পেরিয়ে সমুদ্র সৈকতে নামছে। বিশেষ করে তারা বলছে অনেকেই বাসে করে এসেছেন, অনেকেই বিমানে করে এসেছেন, আবার অনেকে ট্রেনে করে এসেছেন। তাদের সবারই পথ একটি গন্তব্যে পরিণত হয়েছে, সেটি কক্সবাজার সমুদ্র সৈকত। এখন আমরা যেটি লক্ষ্য করছি, সমুদ্রের যে বিশাল বিশাল ঢেউ, সে ঢেউ আশ্রে পড়ছে এবং সে ঢেউয়ের মাঝে কিন্তু বিপুল সংখ্যক পর্যটক তারা আনন্দ আর হই হুল্লোড় করছে। বিশেষ করে সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, অনেকটা স্বস্তি পেয়েছিল, কিন্তু আবার বেলা গড়াতেই কিন্তু তীব্র গরমের যে মাত্রা সেটি কিন্তু বেড়েছে এবং সেই গরমের মাত্রা থেকে প্রশান্তির খুঁজে মানুষজন সমুদ্রে যে নোনা জল, সেই নোনা জলে মেতে রয়েছেন, আমরা সেটি লক্ষ্য করছি। আবার যে টাওয়ার রয়েছে, সেই টাওয়ারে কিন্তু লাইফগার্ড কর্মীরা তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি পানিতেও যেমন টহল রয়েছে, ঠিক তেমনি বালিয়াড়িতেও রয়েছে লাইফগার্ড কর্মী এবং ওয়াচ টাওয়ারও রয়েছে। 3 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে তারা সর্বাক্ষণিক আমরা দেখতে পাচ্ছি 3টি পয়েন্টে নিরাপত্তার মধ্য দিয়ে সমুদ্র স্নান করছে এবং লাইফগার্ড কর্মীরা বলছে এখন পর্যন্ত সমুদ্র সৈকতের 3টি পয়েন্টে প্রায় লাখেরও বেশি পর্যটক সমুদ্র স্নান করছে এবং বালিয়াড়িতে প্রায় 30 থেকে 50 হাজার মানুষ তারা অবস্থান করছে এবং সবাই
ঈদ আনন্দ যেটি আছে সেটি উপভোগ করছেন। এভাবেই আনন্দ যতই সময় পার হচ্ছে ততই কিন্তু আনন্দের মাত্রা বাড়ছে এবং গত 2 দিনে যেমন পর্যটক কম ছিল কিন্তু আজকে বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজারে আগমন ঘটেছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি রংপুর চিড়িয়াখানায়, সেখানে রয়েছে আমাদের সহকর্মী রিদওয়ান হিমেল। ঈদের দিন থেকেই ভ্যাপসা গরম, সেই সাথে ঝলমলে রোদের ঝিলিক, তবুও কিন্তু থেমে নেই যারা দর্শনার্থীরা রয়েছেন তারা কিন্তু বিনোদন উদ্যানগুলোতে আসছেন, তারা দেখছেন। চিড়িয়াখানায় আমরা এই মুহূর্তে দেখছি রংপুরে যে চিড়িয়াখানা, সেখানে দর্শনার্থীরা আসছেন এবং বাঘের কাছার সামনে কিন্তু তারা উপভোগ করছেন, দেখছেন এবং ঈদের আনন্দে একেবারে মূলত মেতে উঠেছেন। যেমনটি বলছি, একেবারে কিন্তু অসহনীয় গরমে কিন্তু এই থেমে নেই মূলত ঈদ আনন্দ। গরম উপেক্ষা করেও বিনোদন যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে মানুষ আসছেন এবং ঈদ আনন্দে শিশু কিশোরদের সাথে বেরিয়েছেন অভিভাবকরাও। তারা আসলে চিড়িয়াখানায় এসে পশু পাখির সাথে ছবি তুলছেন, সেলফি তুলছেন। মূলত আজকে ঈদুল আজহার 4র্থ দিন, রবিবার সকাল থেকেও মূলত যে চিড়িয়াখানা, ভিন্ন জগৎ, আনন্দনগর, চিকলি ওয়াটার পার্ক, নিশবেদগঞ্জ, ঘাঘট নদী, টাউন হল চত্বর, শতবসী, তিস্তা রেল সেতু, মহিপুর তিস্তা সড়ক সেতু পয়েন্টে মানুষের যে উপস্থিতি সেটা কিন্তু আসলে কয়েকদিন থেকে লক্ষ্য করা গিয়েছে। আজকেও কিন্তু আমরা দেখেছি, চোখে পড়েছে। এছাড়া সব বয়সী মানুষের যে ঈদ উদযাপনের যে খোরাক, এসব বিনোদন কেন্দ্রগুলোতে এসে কিন্তু তারা মেটাচ্ছেন। এছাড়াও আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, এখানে দর্শনার্থীদের সঙ্গে এসে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে ঢাকার মিরপুর চিড়িয়াখানায় যে আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্প, তাকে কিন্তু আসলে রংপুর চিড়িয়াখানায় নিয়ে আসার কথা জানান দর্শনার্থীরা। তারা বলছেন যে আসলে আমরা সবসময় ফেসবুকে দেখছি যে এটি একটি আলোচিত বিষয়, মিরপুর চিড়িয়াখানায় তাকে রাখা হয়েছে, এটা যাতে রংপুর চিড়িয়াখানাও নিয়ে আসা হয়, তাহলে হয়তো রংপুরে যারা দর্শনার্থীরা রয়েছেন তারা কিন্তু আসলে এটা উপভোগ করতে পারবেন। সবকিছু মিলে আগামীকাল থেকে ছুটি শেষ হবে, সেই আজকে থেকে যে দর্শনার্থীরা শেষ দিনে কিন্তু একেবারে ঘোরাফেরায় ব্যস্ত সময় পার করছেন। তো সবকিছু মিলে ঈদ আনন্দ বা ঈদের যে বিনোদন কেন্দ্রগুলো থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। কক্সবাজার ও রংপুর থেকে সরাসরি যুক্ত ছিলাম। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। সময় সংবাদ। খুলনায় 2 শিশু সহ নারীকে হত্যার ঘটনায় মামলা হয়েছে, তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। সকালে সোনাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন নিহত শিশুদের বাবা মাসুম। মামলায় একমাত্র আসামি করা হয়েছে শিশুদের মা মেরির দ্বিতীয় স্বামী রফিককে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে রফিক। শনিবার সন্ধ্যায় খুলনা মহানগরীর দারুল আমান এলাকায় একটি ভাড়া বাসা থেকে ফাতেমা বেগম বেবি এবং তার 2 নাতি, 12 বছর বয়সী শামীম ও 5 বছর বয়সী মোস্তাকিমের লাশ উদ্ধার করে পুলিশ। দেখছেন সময় সংবাদ। পিএসজির শিরোপা জয়ের উল্লাস রূপ নিল সহিংসতায়। ফ্রান্স জুড়ে সমর্থকদের খ্যাপাটে উদযাপনে বিভিন্ন স্থানে ধরানো হয় আগুন, করা হয় ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের সঙ্গে হয় সংঘর্ষ। এ ঘটনায় গ্রেফতার 4 শতাধিক ফরাসি। প্যারিস থেকে জানিয়েছেন লুৎফর রহমান বাবু। ব্যাক টু ব্যাক জয়ের মধ্য দিয়ে পিএসজি চ্যাম্পিয়ন লিগের শিরোপা ধরে রেখেছে, আর সেই আনন্দে ভাসছে এখন পিএসজির সমর্থকরা। চ্যাম্পিয়ন লিগের এই ম্যাচটি ঘিরে প্যারিসে চরম উত্তেজনা বিরাজ করছিল। সারা দেশ জুড়ে 22,000 ও শুধুমাত্র রাজধানী প্যারিসে 8,000 আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। ম্যাচ চলাকালীন সময়ে ও পরবর্তীতে সমর্থকদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ বাধে। বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। আগামী দিনও এমন জয়ের দ্বারা তারা অব্যাহত রাখবে পিএসজি সমর্থকদের, এটাই প্রত্যাশা। ফ্রান্স প্যারিস থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের সুখ স্মৃতি নিয়ে ঈদকাঠের নগরীতে ফিরছে মানুষ। লঞ্চ, ট্রেন, বাসে ভিড়, কাল খুলছে অফিস আদালত, চিরচেনা কোলাহল ফেরার অপেক্ষা। জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসী মুক্ত করার ঘোষণা, স্থানীয় অধিবাসীদের পুনর্বাসনের পরিকল্পনা করছে সরকার। অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর।
এবং শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানিকাল। আসামির সর্বোচ্চ শাস্তির আবেদন করবে রাষ্ট্রপক্ষ, জানালেন আইনমন্ত্রী। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন সাব্বির মিথুন। তাজমিলা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।